তুমি শুরুতেই একটা কথা বললে যে রাহু কেতুর কানেকশন কর্মের সাথে আর পূর্বজন্মের সাথে অনেকটা বড় একদম, যেটা আমরা অ্যাস্ট্রোলজিক্যালি জানি। হ্যাঁ, দেখো, রাহু এবং কেতু এটা প্রথমে কি ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি রাহু হচ্ছে একটা তামসিক প্ল্যানেট, খুব তামসিক প্ল্যানেট। এবং রাহু কি অ্যাম্বিশিয়াস, প্রচণ্ডভাবে অবসেসড। রাহু আমাদের প্রত্যেকটা জিনিসকে অ্যাম্প্লিফাই করে দেয়, মানে প্রচণ্ডভাবে অবসেস থাকে, রিস্ক টেকার, খুব একটা লোভী বা হাঙ্গার রয়েছে। আমরা জানি রাহুর মাথা রয়েছে, শরীর নেই। তার মানে এখানে যখন রাহু কোনো একটা হাউসে বসছে, সে কিন্তু একটা আনফুলফিলড ডিজায়ারটাকে ইন্ডিকেট করছে। এখানে যদি ধরো লগ্নে রাহু বসে রয়েছে আর কেতু ঠিক তার অপোজিটে থাকে, কেন কি দুটো অ্যাক্সিস একদমই উল্টো থাকে আমাদের হরোস্কোপে। রাহু যদি লগ্নে থাকে আর কেতু যদি সপ্তমে থাকে, 7th হাউসে থাকে, তাহলে আনফুলফিলড ডিজায়ারটা হচ্ছে আমি নিজের প্রতি প্রচণ্ডভাবে অবসেসড থাকবো, আমার ইন্ডিভিজুয়ালিটি, আমি প্রচণ্ডভাবে নিজেকে বাড়তে, মানে আমি যে কোনো কর্মের সাথে যুক্ত থাকি, সেখানে আমি প্রচণ্ডভাবে চাইবো যে আমি প্রচুর প্রোগ্রেস করি। সেইখানে আমাকে দেখতে হবে যে আমার আর্ধেক জিনিসটা কিন্তু 7th হাউসে পড়ে রয়েছে, মানে শরীরটা কিন্তু সেই 7th হাউসে রয়েছে, যেটা হচ্ছে কেতু। এবারে আমি ম্যাক্সিমাম প্র্যাকটিসে দেখেছি 7th হাউস কেতু কিন্তু পার্টনারের সাথে কোনো রকম রিলেশনশিপ প্রবলেম দেখায় যখনই 7th হাউসে থাকছে। ডিপেন্ড করছে কোন রাশিতে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে। এটা কিন্তু একটা বিশাল ইম্পর্ট্যান্ট ভূমিকা প্লে করছে, কেন কি যে কোনো জিনিস পুরো হরোস্কোপ বিচার না করে কিন্তু হবে না। এখানে শুধু আমরা রাহু কেতু নিয়ে যখন ডিসকাস করছি, তার মানে তার পেন্ডিং কর্মা কিন্তু কেতুর কাছে। কেতু কি প্রথমে আমাদেরকে জানতে হবে, কেতু হচ্ছে একটা স্পিরিচুয়াল প্ল্যানেট। কেতুর যে রুটসটা রয়েছে সেটা হচ্ছে পাস্ট সাইকেলে আমরা কিসে মাস্টারি করেছি। মানে ধরো আমরা খুব ভালো পেন্টার ছিলাম, হতে পারে আগের জন্মে, বা আমরা আগের জন্মে কোনো রকমভাবে খুব স্পিরিচুয়াল ছিলাম। কেতু সেইখানেই বসবে যেটা আমাদের আগের জন্মের কানেকশন। সেই জন্যই আমি বললাম রাহু কেতুর এই অ্যাক্সিসটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কেতু 7th হাউসে, তার মানে আগের জন্মে আমাদের স্পাউস অথবা আমাদের পার্টনারের সাথে কোনো রকম পেন্ডিং কর্মা রয়েছে, যেটা আমাদেরকে এই জন্মে কিন্তু পুরো করা উচিত। ধরো 7th হাউসে কেতু রয়েছে, এবারে আমাদেরকে চেষ্টা করা উচিত যে আমাদের পার্টনারের সাথে, ধরো কোনো রকম সে কোনো কিছু করতে চাইছে, কোনো রকমভাবে কোনো চাকরি করতে চাইছে, বা যার যেটা উইশ রয়েছে সেখানে তাকে সাপোর্ট করা। কিন্তু ম্যাক্সিমাম কেসে কিন্তু এটা হয় না। যাদের 7th হাউস কেতু থাকে তারা, যেহেতু লগ্নে রাহু রয়েছে, সে নিজেকে নিয়েই বেশি অবসেসড থাকে, সে তার পার্টনারকে কিন্তু ওঠাতে চায় না, যে কোনো কর্মের সাথে হোক, বা সাপোর্টিং সিস্টেম যেটা হয় সেটা হয় না। তো এইটা আমাদেরকে জানতে হবে। এবার যদি আমি অ্যাক্সিসটাকে চেঞ্জ করে দেই, 2nd হাউস রাহু, এবার 8th হাউস কেতু। এবার 2nd হাউসে যখন রাহু বসছে, 2nd হাউস মানে কি আমাদের ফ্যামিলি, আমাদের টাকা পয়সা। এরকম ব্যক্তিরা কিন্তু প্রচণ্ডভাবে ইনকাম করার একটা ডিজায়ার, প্রচুর টাকা কামাবো, আমাদের কিন্তু এই একটা অবসেশন ক্রিয়েট হয়। শুধু টাকা কামানোর ব্যাপারটা নয়, এর সাথে সাথে তারা শেয়ার মার্কেটে খুব ভালো হতে পারে, কেন কি আনসার্টেন গেইনস রাহু একটা ইন্ডিকেট করছে। 2nd হাউসে যখনই রাহু বসছে তখন কিন্তু আমাদের গ্যাম্বলিং অথবা আনসার্টেন গেইনসটাকেও বাড়িয়ে দিচ্ছে। কেতু অন দি আদার হ্যান্ড 8th হাউসে রয়েছে। 8th হাউসটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন, মানে যার কোনো কুল নেই, একটা অন্ধকার একটা হাউস 8th হাউস। তার মানে তার এখানে রিসার্চ করতে হবে। শুধুমাত্র আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করব তা কিন্তু নয়, তার জন্য আমাকে পড়াশোনাটাও করতে হবে। তাহলে কেতু কি বলছে, তুমি হায়ার লার্নিং করো, তুমি ভালো করে আগে মার্কেটটাকে স্টাডি করো, তোমার ওটা আগের জন্মে থেকে তুমি নিয়ে আসছো, সেখানে তুমি কাজ করো। তুমি যদি সেটা না করে একটা রিস্কভাবে যদি তুমি ইনভেস্ট করো, তাহলে কিন্তু তোমাকে সব কিছু হারাতে হবে। আমরা যদি রাহু কেতুর অ্যাক্সিসটাকে ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের পারপাস অফ লাইফটাকেও বুঝতে পারছি। রাহু কেতুর প্রত্যেকটা অ্যাক্সিস যখন আমরা ঘুরছে আমাদের হরোস্কোপে, কেতু সবসময় একটা স্থিরতা দেবে, যেহেতু খুব ঠান্ডা একটা প্ল্যানেট, এবং তার সাথে সাথে কেতু কিন্তু রিস্ক টেকার নয়, খুব ঠান্ডা, একদম শান্তভাবে কাজ করে। ইন্ট্রোস্পেকশন মানে তুমি নিজেকে ইমপ্রুভ করো, তুমি নিজেকে দেখো, তুমি নিজেকে কিভাবে ইভলভ করতে পারবে সেটার ব্যাপারে কিন্তু সবসময় স্ট্রেস দেয়। রাহু খুব পটাপট ডিসিশন নেয়,
খুব ঘাবড়ে যায় প্রথমেই একটা কোনো রকমভাবে, যেটা লোভ দেখানো হয়, যেটাকে আমরা বলি লোভী একটা প্ল্যানেট। কেন কি আমাদেরকে দেখতে হবে যে যখন অমৃত খেয়েছিল রাহু, সেই ডেয়ারিং নেচারটা কিন্তু রাহুর রয়েছে, মানে দেবের মধ্যে বসে সে প্রথম কিন্তু সেই অমৃত খাওয়ার জন্য গেছিল। তার মানে কতটা ডেয়ারিং, কতটা রিস্ক টেকার, যে তারপরে কি হয়েছে সেটা আমরা সবাই জানি, তার মাথা কেটে দেওয়া হয় এবং শুধুমাত্র যেটা আমরা বলি মাথা আছে, শরীর নেই। কিন্তু কতটা রিস্ক টেকার রাহু, যেখানেই বসছে সেই কিন্তু অবসেশনটা ক্রিয়েট করে দিচ্ছে। এবার আমরা যদি অ্যাক্সিসটাকে আরেকটু চেঞ্জ করে দিই, ধরো 3rd আর 9th বসে রয়েছে। 3rd হাউস হচ্ছে কর্মভাগ, মানে আমাদের কর্মক্ষমতার ভাগ, আমাদের সিবলিংসের ঘর, আমাদের হাতের লেখা 3rd হাউস থেকে আমরা দেখি। এই রকম ব্যক্তিরা কিন্তু খুব খাটবে, প্রচুর খাটবে, এবং তার সাথে সাথে তারা কিন্তু খুব ভালো জানে যে নেটওয়ার্কিং, আমরা বলি না যে কম্পিউটার সায়েন্সে পড়াশুনো করেছে কেউ, বা নেটওয়ার্কিংয়ে খুব ভালো হয়, কম্পিউটার রিলেটেড যে কোনো কাজে খুব তাদের ইচ্ছা থাকবে। কিন্তু তার পারপাসটা কোথায় লুকিয়ে রয়েছে? 9th হাউসে। 9th হাউস কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। 3rd আর 9th যে অ্যাক্সিসটা খুব ভালো। 9th হাউসে যখন কেতু আসছে, সে কিন্তু বাবার ঘরে রয়েছে। 9th হাউস হচ্ছে আমাদের বাবার ঘর, তার মানে তার বাবার জন্যে কিন্তু কিছু পেন্ডিং কর্মা এখনও রয়ে গেছে, সেটা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের কাছে আসবে। আমরা দেখবে অনেক সময় ভাবি যে 4টে ছেলে আছে, কিন্তু বাবার ওল্ড এজে একটা ছেলের কাছে দায়িত্ব এলো যে তার দেখাশোনা করবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কেতুর জন্যে, যে পূর্বজন্মের কিছু পেন্ডিং কর্মা রয়েছে বাবার প্রতি, যে তাকে কিন্তু দায়িত্বটা নিতে হবে এবং সেটাকে আমাদেরকে পজিটিভলি নিতে হবে। আমরা এটাকে দায়িত্ব বলে ভাববো না, আমরা ভাববো যে হয়তো পূর্বজন্মে কিছু পেন্ডিং কর্মা থেকে গেছে, যেটা হয়তো আমরা করতে পারিনি, এই জন্মে আমাদেরকে কোনো না কোনোভাবে কিন্তু করতে হবে এবং সেটা আরও ভালো করে আমরা করব। তাহলে যখন আমরা হরোস্কোপ থেকে দেখে বুঝে যাচ্ছি, তখন কিন্তু এটা খুব একটা বেনিফিট আমি বলবো, বুঝতে পেরেছো? তো এইভাবেই অ্যাক্সিসটা কিন্তু চলবে, যেটা আমরা 3rd আর 9th বললাম। এরকমভাবে আবার 4th আর 10th রয়েছে। এবার 4th হাউস যদি আমি দেখি, রাহু যদি 4th হাউসে বসে থাকে, আমি যেটা বললাম রাহুর ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে না, সেই অবসেশন ক্রিয়েট করবে। আমি দেখেছি 4th হাউস রাহু থাকলে বড় বড় বাড়ি, বড় গাড়ি, রাহু একটা বিদেশি প্ল্যানেট বলে সবাই কিন্তু এটাকে ডিনোট করে। এরা প্রচুর অবসেস থাকবে কোনো অ্যান্টিক জিনিসের প্রতি, তাদের বাড়িতে হয়তো ইটালিয়ান মার্বেলস থাকবে, অথবা বাড়িতে এমন কোনো জিনিস থাকবে যেটা অন্য কারুর বাড়িতে নেই, ইউনিক জিনিস কিন্তু সে পছন্দ করবে রাখতে। এবং সে কিন্তু আনকনভেনশনাল থট, মানে হয়তো ফ্যামিলিতে এমন কোনো প্রফেশন হয়তো আগে কেউ করেনি, সেরকম কোনো প্রফেশন চুজ করবে। রাহু মানেই হচ্ছে সে কিন্তু রুলস ব্রেক করবে, কেন কি আমরা জানি ওই যে অমৃত খেয়েছিল, রুলস ব্রেক করা কিন্তু রাহুর একটা কাজ, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। এবার যখন কেতু 10th হাউসে বসলো, তখন কিন্তু দেখা গেল কর্মের ক্ষেত্রে কিছু পেন্ডিং কর্মা রয়েছে, যেটা হয়তো আগের জন্মে সে করেনি, সেই কাজের জায়গাটা থেকে কিন্তু তার প্রেশার আসবে এবং হতে পারে তার একটা কাজ করতে করতে চেঞ্জ করে আবার আরেকটা কাজ করা। কেন কি কেতু মানে কিন্তু ডিট্যাচমেন্ট, আমাদেরকে অ্যাট্যাচ করে রাহু, ডিট্যাচ করে কিন্তু কেতু। এবারে আমাদেরকে দেখতে হবে অন্যান্য প্ল্যানেটের কি পজিশন রয়েছে হরোস্কোপে। যদি কেতু নেগেটিভ থাকে, তখন কিন্তু তার কর্মহীন হয়ে যাওয়া, মানে কেতু যখনই 10th হাউসে বসলো, সে কিন্তু একাধিকভাবে কর্ম চেঞ্জ করছে। যদি কেতু পজিটিভ থাকে হরোস্কোপে, যদি এখানে কেতু পজিটিভ সাইনে থাকে, ভালো নক্ষত্র পেয়ে যায়, তাহলে কিন্তু সে স্পিরিচুয়ালি ইভলভ হতে পারে, সে খুব ভালো স্পিরিচুয়াল একটা গুরু হয়ে যেতে পারে। কর্ম মানে দশম ভাগ, কর্ম মানে কিন্তু শুধু জব নয়, কর্ম মানে হচ্ছে যেই কর্মগুলো আমরা পুরো লাইফে করছি, সেটা কিন্তু স্পিরিচুয়াল কর্মও হতে পারে, আবার আমাদের যে জব লাইফে যে কর্মটা করছি সেটাও হতে পারে। অনেকে কর্মের সাথে গুলিয়ে ফেলে যে শুধুমাত্র আমরা যে চাকরিটা করছি সেটাই 10th হাউস। 10th হাউস কিন্তু এটা নয়, বুঝতে পেরেছো? এবার ধরো আমরা যদি আটটু এগোই, এবার পঞ্চম ভাবে যখন আমি আসছি, তার আগে আমি আরেকটা শ্লোক বলবো, যেটা হচ্ছে জাতকা পারিজাতাতে যেটা মেনশন করা রয়েছে, এটাও একটা স্ক্রিপচার। এখানে আমাদেরকে পঞ্চম ভাগটাকে অ্যাস্ট্রোলজিক্যালি বলা হচ্ছে পূর্ব পুণ্য ভাগ, মানে পাস্ট লাইফে আমরা কি কি পুণ্য করেছি, গুড ডিডস যেটাকে বলা হয়, সেটা কিন্তু পঞ্চম ভাগ থেকে আমরা দেখি। জাতকা পারিজাতাতে বলা হচ্ছে যে পঞ্চম ভাবা পুণ্যকর্তা কর্ম বিচারা, এর মানে হচ্ছে 5th হাউস রিফ্লেক্টস দ্য গুড ডিডস, আমরা কি কি পুণ্য করেছি, এটা লেখা রয়েছে সেই স্ক্রিপচারে। এটা পুরো শাস্ত্র মতে, যেই কথাগুলো বলছি সব কিছু কিন্তু আমাদের শাস্ত্রে মেনশন করা রয়েছে। তাহলে
পঞ্চম ভাবে যখন রাহু বসলো, তারা কিন্তু অবশ্যই পড়াশোনা প্রচণ্ডভাবে অবসেস থাকবে যদি রাহু পজিটিভ থাকে। যদি রাহু নেগেটিভ হয়ে যায় তারা কিন্তু পড়াশুনো করতেই চাইবে না, এটা ভালো করে বুঝতে হবে। কেন কি প্রত্যেকটা জিনিস রাশি এবং নক্ষত্রে ডিপেন্ড করছে। তাহলে আমাদেরকে এই পুরো বিচারটা কিন্তু করাতে হবে। সেখানেই যখন পঞ্চম ভাগে রাহু বসলো, কেতু কিন্তু ঠিক উল্টো জায়গায় চলে গেল, মানে 11th হাউসে চলে গেল। 11th হাউস কি? আমাদের সোশ্যাল সার্কেল, আমাদের গেইনস, আমরা কতটা প্রাপ্তি আমরা জীবনে পাবো। এইখানে আমি দেখেছি 11th হাউসে যখনই কেতু বসবে তাদের সোশ্যাল সার্কেল কিন্তু খুব একটা ভালো হয় না, তারা ডিট্যাচ থাকতে পছন্দ করবে। কেন কি কেতু যখন 11th হাউসে বসলো, তার মানে সে কিন্তু সোশ্যাল লাইফ বা সোশ্যাল সার্কেল থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে দিল। কেন কি ওই যে সেলফ ইন্ট্রোস্পেকশনে কাজ করছে কেতু। আমি বলবো এরকম যাদের রয়েছে হরোস্কোপে, অবশ্যই নক্ষত্র ডিপেন্ড করছে, তবে এদেরকে একটুখানি সোশ্যালাইজ হওয়ার চেষ্টা করা উচিত, অথবা সোসাইটির জন্য কিছু করব, কাউকে হেল্প করা, সেটা যে কোনোভাবে হোক, টাকা পয়সা দিয়ে না, যেটা আমি বলছিলাম যে জিনিসও দেয়া যেতে পারে, বা যে কোনোভাবে তোমার কাছে যদি কোনো স্কিল থাকে সেটা তুমি ট্রান্সফার করো। সেটা তো অবশ্যই স্কিল ট্রান্সফার করলে স্কিল সবসময় বেড়ে যায়। তো এইভাবে যদি আমরা সোসাইটিকে কিছু দিতে পারি, কেন কি ওটাই আমাদের পেন্ডিং কর্মা। আমরা যখন রাহু কেতুর অ্যাক্সিসটাকে ভালো করে বুঝে যাচ্ছি, আমরা কিন্তু নিজের পারপাস অফ লাইফটাকে কিন্তু জেনে যাচ্ছি। তো এইটা আমরা করতে পারি। পঞ্চম ভাব যেটা পূর্ণ, আমাদের পূর্ব পুণ্যের ভাগ, সেটাকে আমরা কিন্তু আরও বেটার করতে পারি। বুঝতে পারছো? 6th হাউস, 6th আর 12th, রাহু যদি 6th হাউসে থাকে আর 12th হাউসে যদি কেতু থাকে, একটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি বলা হয় যে 12th হাউসে কেতু থাকলে কিন্তু মোক্ষা হয়, মানে আমরা লিবারেট হয়ে যাই। এটা হয়তো তুমি শুনেছো। 12th হাউসে কেতু থাকলে বলা হয় যে আমরা লিবারেট হয়ে যাই। তার মানে আগের জন্মে আমরা এমন একটা লেভেলে পৌঁছে গেছিলাম যেখানে আমরা কিন্তু মোক্ষের খুব কাছাকাছি চলে এসেছিলাম, বাট সেটাকে ফুলফিল করার জন্যেই কিন্তু আমাদের আবার বার্থ হয়েছে এই বছর, মানে এই জন্মে, এবং সেটাকে আমরা পূর্ণ করার জন্যেই আমরা সেই রাস্তায় যদি হাঁটি তাহলে কিন্তু আমরা মোক্ষ প্রাপ্তি করে যাব। কেন কি কেতু হচ্ছে লিবারেশন। তো আমরা যদি এটা জানতে পারি যে আমাদের 12th হাউসে কেতু রয়েছে, আমরা এমন কোনো রকমভাবে মাস্টারি করব। 12th হাউসটা কিন্তু আবার জেলেরও হাউস। 12th একদম আমরা জেল যাত্রা, জেল হবে কি না কারুর, এটাও কিন্তু আমরা 12th হাউস থেকে দেখি। ব্যয়ের ঘর, এক্সপেন্ডিচারের ঘর হচ্ছে 12th হাউস। 12th হাউস কিন্তু আমাদের ফরেন সেটেলমেন্টেরও হাউস। 12th হাউস হচ্ছে আমাদের বেড প্লেজারের হাউস। 12th হাউস থেকে আমরা কিন্তু আমাদের বাড়ির ছাদের ওপর, রুফ অফ দ্য হাউস, এটাকেও কিন্তু আমরা 12th হাউস থেকে দেখি। তাহলে এতগুলো জায়গায় যখন আমরা কেতুকে পাচ্ছি, এরকম একটা হাউসে কেতু যখন বসে রয়েছে, বেড প্লেজার যেটা আমরা 12th হাউস থেকে দেখি, সেখানে যখন কেতু বসে রয়েছে, এখানে কিন্তু সেখান থেকে ডিট্যাচও করতে পারে। কেন কি কেতু ওখানে বসেছে লিবারেট হওয়ার জন্যে, সে কিন্তু কোনোভাবে বন্ডেজে আসতে চাইছে না, সে কোনো রকমভাবে কিন্তু রিলেশনশিপের জায়গাটাকে অতটা ভালো করবে না, এটাকে বুঝতে হবে। তাহলে আমরা এরকম একটা ব্যক্তির যখন পার্সোনালিটি পাচ্ছি, তাকে কিন্তু সেই রকমভাবেই আমরা গাইড করতে পারবো যে আপনারা কি কি কাজ করলে লিবারেট হতে পারবেন। 6th হাউস রাহু যখন থাকছে, 6th হাউস হচ্ছে আমাদের শত্রু, আমাদের শত্রুতা, আমাদের এনিমিসকে ডিনোট করছে, আমাদের প্রত্যেক দিনের যে রেগুলার রুটিন সেটাকে ডিনোট করছে, ডিজিজকে ডিনোট করছে, এবং তার সাথে সাথে আমাদের যেটা আমি বলি রোগ, ঋণ, রিপু, এটার হাউস হচ্ছে 6th হাউস। তাহলে 6th হাউসে যখন রাহু রয়েছে, কোনো রকমভাবে আননোন ডিজিজ দিতে পারে। এমন কিছু হলো যেটা যার আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না, অযথা কিছুই কিন্তু নয়, হয়তো একটা কোনো রকম ব্লাডে কোনো রকমভাবে অ্যালার্জেটিক কোনো রকম জিনিস হয়েছে, সেটার হয়তো মেডিসিন দিয়ে কমছেই না, আননোন ডিজিজকে ডিনোট করছে। কেন কি আমরা যে কোনো ইনসেক্ট বাইট, এই যে মৌমাছি অথবা যে কোনো ইনসেক্ট বাইট, কেন কি রাহু মানেই পয়জন আমরা জানি, এবং যে কোনো রকম পয়জনাস জিনিসকে আমরা রাহুর সাথে কিন্তু কানেক্ট করছি। যখনই রাহু 6th হাউসে বসবে, আননোন কোনো ডিজিজ কিন্তু দেবে, যেটা আমরা ট্রিটমেন্টে পাবো না। এই রকমভাবে কিন্তু আমরা এটাকে, মানে এটা একটা সংক্ষেপে আমি বললাম, এটা ডিটেলিং করলে চারটাকে আরও বেশি ভালোভাবে বোঝা যাবে। তো রাহু কেতুর অ্যাক্সেস কিন্তু আমাদের পেন্টিং কর্মাতে খুব হেল্প করছে। এবার বিষয়টা হচ্ছে 6 নম্বর অবধি বললেন, এবার যদি যাদের অন্য ঘরে আছে তারা যদি আবার বলে, যদি আপনি একটু ছোট করে সব কটা বলে দেন যে 7, 8, 9, 10 ওগুলো থাকলেও কি হয়।
কারণ নয় কমেন্টে ওটা আসবে যে আর বাকিগুলো বললাম না। একদম দেখো, যদি ঠিক উল্টো, মানে আমি তো লগ্ন থেকে স্টার্ট করেছিলাম, এবার ধরো রাহু যদি 7th হাউসে থাকে আর কেতু যদি লগ্নে থাকে, তার মানে কেতু যখনই লগ্নে থাকছে সে কিন্তু ইন্ট্রোভার্ট হবে। ঠিক উল্টো, যেমন রাহু হচ্ছে লগ্নে, যখন আমি বললাম যে খুব অবসেসড থাকবে, একটা খুব নিজেকে নিয়ে ভাববে, কেতু যখন লগ্নে চলে আসছে সে নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করবে, ইন্ট্রোভার্ট হবে, খুব একটা যে সোশ্যালাইজ করবে এমন কিন্তু নয়, করলেও সে যে ডিসিশনটা নেবে সে নিজের মতন করেই কিন্তু নেবে। রাহু যখনই 7th হাউসে চলে আসছে সে কিন্তু মাল্টিপল রিলেশনশিপ দেবে। আচ্ছা, মাল্টিপল রিলেশনশিপ কেন? কেন কি রাহু মানেই তো অবসেশন। যখন সে 7th হাউসে বসলো, 7th হাউস হচ্ছে আমাদের পার্টনারশিপের হাউস, এবার যখনই 7th হাউসে বসছে তার আনফুলফিলড ডিজায়ার, একটাতে খুশি না। যদি এটা ব্যাডলি প্লেসড হয়, যদি ভালোভাবে প্লেসড হয় তাহলে কিন্তু কিন্তু বিজনেস ভালো করতে পারবে। কেন কি 7th হাউসটা আমাদের বিজনেসে, তার বিজনেসের যে ব্রেন সেটা কিন্তু খুব ভালো চলবে, সে খুব ভালো বিজনেসম্যান হতে পারবে। যদি আমি এটাকে চেঞ্জ করে দেই, 8th হাউস রাহু, 2nd হাউস যদি আমি কেতু করে দেই, তাহলে রাহু যখন 8th হাউসে আসছে তখন আমাদেরকে বুঝতে হবে 8th হাউস হচ্ছে অকাল্ট সায়েন্স। 8th হাউস কিন্তু একটা হিডেন ট্রান্সফরমেশনের হাউস, আমাদের শ্বশুরবাড়ির হাউস। এই রকম জাতক বা জাতিকার কিন্তু শ্বশুরবাড়ির থেকে স্যাটিসফ্যাকশন না থাকা, এই জিনিসটা কিন্তু আসে। অন দি আদার হ্যান্ড, যখন আমরা কেতুকে 2nd হাউসে পাচ্ছি, কেতু যখন 2nd হাউসে যাচ্ছে, 2nd হাউস হচ্ছে আমাদের মানি হাউস, আমাদের ফ্যামিলির হাউস। ফ্যামিলি থেকে কোনোভাবে ডিট্যাচড থাকা, হয়তো দূরে চলে যাবে, বা কোনো রকমভাবে সে টাকা কামাচ্ছে কিন্তু সেভ করতে পারলো না। আর এই রকম মানুষদের আমি বলি যে তারা যেন শেয়ার মার্কেটে খুব রিস্ক নিয়ে যেন ইনভেস্ট না করে। কেন কি যখন 2nd হাউসে কেতু রয়েছে একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু থাকছে। এদের ফুড হ্যাবিটস ইমপ্রুভ করা উচিত, কেন কি সেটাই তাদের পেন্ডিং কর্মা। 2nd হাউস যখনই কেতু বসছে তাদের ফ্যামিলির প্রতি একটা পেন্ডিং কর্মা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, তারা সেটাকে নিয়ে আসছে, সেটাকে পূর্ণ করতে হবে। 2nd হাউস আমাদের ফ্যামিলি, কোনো না কোনো দায়িত্ব তাদের কাছে কিন্তু আসবে, ফ্যামিলি ওরিয়েন্টেড দায়িত্ব তাদের আসবে। যখন রাহু 9th হাউসে চলে যাচ্ছে, আমি দেখেছি 9th আর 3rd এই যে অ্যাক্সিসটা, রাহু যখনই 9th হাউসে থাকলো এরা কিন্তু কারোর কথা শোনে না, স্টাবন। মানে স্টাবন কেমন? 9th হাউস হচ্ছে আমাদের গুরু, আমাদের হায়ার লার্নিংয়ের হাউস। যখন এখানে রাহু থাকছে তারা কিন্তু আউট অফ দ্য বক্স গিয়ে কাজ করবে, রুল ব্রেকার যে রাহু সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। যখনই তাদেরকে কিছু বলা হবে তারা কিন্তু কিছুতেই শুনবে না, নিজের মতনভাবেই কিন্তু কাজ করে, এবং এরা কাউকে গুরু হিসেবে কিন্তু নিতেও পারে না। বুঝতে পেরেছ? এবার ধরো কেতু যখন 3rd হাউসে গেছে, সিবলিংস, আমাদের সিবলিংসের হাউস হচ্ছে 3rd হাউস, ভাই বোনেদের ভাগ্য, আমাদের কাকা বা জেঠু বাবার যে সিবলিংস তাদেরও কিন্তু আমরা 3rd হাউস থেকে দেখি, কর্মক্ষমতার হাউস। ফ্যামিলিতে কাকা বা জেঠুদের থেকে কোনো রকম লিগাল কোনো প্রবলেম কিন্তু আসার চান্সেস থাকে, জমি জামা নিয়ে। একদম, মানে যাদের 3rd হাউসে কেতু রয়েছে তাদের দেখবে কোনো প্রপার্টিগতভাবে জেঠুদের থেকে খুব একটা যে বন্ডিং ভালো, এটা কিন্তু খুব একটা দেখা যায় না। অবশ্যই যদি খুব ভালো কেতু হয়, খুব ভালো নক্ষত্র পেয়ে যায়, সেখানে এক্সেপশনস রয়েছে, কিন্তু আমি বলি এদেরকে অবশ্যই জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা হতে হয়। কেন কি 3rd হাউস হচ্ছে রিলেশনশিপের, আমাদের কাকা জেঠু জয়েন্ট ফ্যামিলিকে ডিনোট করছে। এবার ধরো রাহু যদি 10th হাউসে আসে, 10th হাউস আবার সে আমাদের কর্মের হাউস, সেখানে রাহু প্রচুর কাজ করা, ওয়ার্কোহলিক হয়ে যাওয়া, স্যাটিসফাইড না হওয়া কাজের থেকে। হ্যাঁ, 9th আমরা বলে দিলাম, 9th বলে দিলাম। এবার 10th হাউসে যখন রাহু বসছে প্রচণ্ডভাবে কাজের সাথে যুক্ত হয়ে ওয়ার্কোহলিক হয়ে যাওয়া, মানে ধরো 6 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করা। কেন কি সে ওয়ার্কোহলিক, সে আরও কিছু পেতে চাইছে কাজের থ্রু দিয়ে, সে আরও এগোতে চাইছে। যখন কেতু 4th হাউসে যাচ্ছে, ঠিক 10 নম্বরের উল্টো হচ্ছে 4th হাউস। 4th হাউসে যখন কেতু বসলো তখন কিন্তু বাড়ি থেকে দূরে যেতে হতে পারে, কেন কি 4th হাউস হচ্ছে আমাদের গৃহ সুখ,
আমাদের গাড়ি বাড়ি ভোগ ক্ষমতা। আর 4th হাউসে যখনই কেতু বসছে এদের কিন্তু মেটেরিয়ালিস্টিক অ্যাসপেক্ট থেকে দূরে থাকবে। যখন আমি 4th হাউসে রাহু কথা বলেছিলাম তখন তোমাকে বলেছিলাম যে এরা কিন্তু প্রচুর গাড়ি বাড়ি করতে চাইবে। ঠিক যখন কেতু 4th হাউসে চলে এলো ঠিক উল্টো হয়ে যাবে। এদের কোনো রকমভাবে অ্যাটাচমেন্ট থাকবে না। তারা কেমন বাড়িতে থাকছে, তাদের কীরকম গাড়ি বা গাড়ি করতেই হবে এমন মেটেরিয়ালিস্টিক অ্যাসপেক্ট থেকে তারা কিন্তু দূরে থাকবে। কেন কি রাহু মেটেরিয়ালকে অবশ্যই পেতে চায়, কেতু অন দি আদার হ্যান্ড একদম দূরে থাকতে চায়। ঠিক উল্টো দুজনে, বিইং ভেরি ডিফারেন্ট প্ল্যানেট বাট দে অ্যাকচুয়ালি এনজয় আ ভেরি ভেরি ক্লোজ বন্ড। এই দুটোকে আবার আলাদাও করা যাবে না। এরা কিন্তু প্রচুর একটা ডিপ বন্ড, মানে আমাদের পেন্ডিং কর্মাতে এটা কিন্তু খুব একটা ডিপ বন্ড, কিন্তু দুজনে কানেক্টেড। ক্যারেক্টারিস্টিক্স একদম আলাদা, কিন্তু এরা কিন্তু দুজনে খুব ডিপ বন্ড কিন্তু অবশ্যই এক্সচেঞ্জ করছে। 10-এর 10th হাউসে থাকলে ইয়েটা কি হচ্ছে, পূর্বজন্মের কানেকশন? হ্যাঁ, পূর্বজন্মের কানেকশন আমরা কেতুর থেকেই দেখব। পূর্বজন্মের যে পাস্ট মাস্টারিটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে, ধরো মায়ের থেকে, মেনলি মায়ের ঘর হচ্ছে 4th ঘর, মায়ের দায়িত্ব বা মায়ের সঙ্গে কোনো রকম পেন্ডিং কর্মা কিন্তু তার রয়েছে। যেহেতু 4th হাউসে কেতু রয়েছে, অ্যাকচুয়ালি রাহু অবসেশন ক্রিয়েট করবে কাজের সাথে, তাকে মানে কাজ আর মা, কাজ আর বাড়ি এটার মধ্যেই সে ঝুলবে এই জন্মে। রাহু অবসেশন ক্রিয়েট করবে, কেতু বলবে না, মাকে টেক কেয়ার করতে হবে, মায়ের কাছে থাকতে হবে, কেন কি সেটা তার পেন্ডিং কর্মা। এবং যতক্ষণ কেতুকে বোঝা যাবে না রাহু কিন্তু ততক্ষণ অ্যাক্টিভেট হবে না, সে কিন্তু নিজের কর্মক্ষেত্রে প্রগ্রেস পাবে না, কেন কি তার শরীরটা কিন্তু 4th ঘরেই রয়েছে। রাহু সবসময় বলবে যে না তুই চল, কেতু বলবে গ্রাউন্ডেড, তোমাকে হাম্বল থাকতে হবে, তুমি আগে এটা কমপ্লিট করো তারপরে কিন্তু তুমি এগো, না হলে কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না। 11th হাউসে ধরো রাহু রয়েছে, আর সেখানেই ধরো 5ম ঘরে কেতু চলে এলো। এই রকম জায়গায় কিন্তু আমি বলি এদেরও কিন্তু শেয়ার মার্কেট জায়গাটা খুব ভালো হয়। এবং যাদের 5ম ঘরে কেতু থাকে তাদের কিন্তু পড়াশোনাতে একটা ব্রেক আসে, কেন কি 5ম ঘরটা হচ্ছে আমাদের পড়াশুনোর ঘর, আমাদের সন্তান ধারণের ঘর। তাদের ডিলেতে বেবি হতে পারে, যদি কোনো রকম পাপগ্রহের দৃষ্টি পড়ে তাহলে কিন্তু বেবি হতেও সমস্যা হতে পারে। আমরা এইটা নিয়ে একবার বলেছিলাম যে কথা বলবো, যে যাদের বেবি হয় না তাদের কি কোনো রকমভাবে পেন্ডিং কর্মার সাথে কোনো রকম কানেকশন রয়েছে? একদমই রয়েছে। কেন কি সেই ব্যক্তিটা 5ম ঘরে কেতুটা কেন পেল, অন্য কোনো ঘরে কেন পেল না? কেন কি তার পূর্বজন্মের কোনো রকম বাচ্চাদের সাথে ধরো কোনো অ্যাবর্ট করার কোনো হিস্ট্রি, অথবা পূর্বজন্মে ধরো বাচ্চাকে ভালোভাবে কোনো ট্রিট না করা, পূর্বজন্মের কোনো পেন্ডিং কর্মা কিন্তু আসছে, সেই জন্যে তার কনসিভ রিলেটেড কোনো প্রবলেম হতে পারে বা মিসক্যারেজের কোনো প্রবলেম হতে পারে। কেন কি কেতু মানেই কিন্তু ডিট্যাচ করা, স্থায়ী না, গর্ভে সন্তানটাকে কিন্তু নাও স্টে করাতে পারে। এগুলোকে বুঝতে হবে। তাহলে কি করা উচিত আমাদের যদি কেতু 5th হাউসে থাকে? ধরো তুমি যদি দেখো, এরকম আমি প্রচুর হরোস্কোপ দেখেছি যেখানে 5th হাউসে কেতু যদি ইল্লি প্লেসড হয় তখন কিন্তু মিসক্যারেজের হিস্ট্রি পাওয়া যাচ্ছে, সন্তান আসছে না এরকম কোনো হিস্ট্রি পাওয়া যাচ্ছে। তাদেরকে বলা হয় যে আপনি বাচ্চাদেরকে সেবা করুন, বাচ্চাদেরকে খাওয়ান বা কুমারী পূজা করান, কেন কি ওটা আপনার পেন্ডিং কর্মা। আপনি কি কখনো অ্যাবর্শন করিয়েছেন? যদি ধরুন অ্যাবর্শন করিয়েছেন তাহলে কিন্তু আনসার্টেন, মানে আপনি কিন্তু আননোয়িংলি একটা পাপ করে ফেলেছেন, এবং সেটা কিন্তু সেইটার জন্যেই কিন্তু আপনার এই প্রবলেমটা পরবর্তীকালে হবে। খুব কমন জিনিস, আপনি যদি অ্যাবর্শন করাচ্ছেন এটা কিন্তু আননোয়িংলি একটা হত্যা যেটা আপনি অলরেডি করে ফেলেছেন। তাহলে সেকেন্ড টাইম যখন আপনি চাইছেন, যেটা রাহু অবসেশন ক্রিয়েট করছে, সেটা কিন্তু কেতু হতে দেবে না, কেন কি অলরেডি একটা স্পিরিচুয়ালি আপনি ভুল করে ফেলেছেন। 11th হাউসে যখন কেতু থাকছে, যেটা আমি বলছিলাম, এটা তো একটা পয়েন্ট, সন্তান ধারণ এবং এডুকেশনে একটা ব্রেক আসা, তার সাথে সাথে শেয়ার মার্কেটে কিন্তু এরা খুব ভালো রেজাল্ট করতে পারে। কেন কি রাহু গেইনসটাকে 11th হাউসে বসে আমাদের সোশ্যাল সার্কেল এবং গেইনসটাকে প্রোভাইড করছে, এরা ভালো শেয়ার মার্কেট করতে পারবে। 12th হাউসে রাহু খুব কমন,
এবং প্রচুর মানুষ জানেন এটা, 12th হাউসে রাহু কিন্তু ফরেন সেটেলমেন্ট দেয়। যেরকম কেতু 12th হাউসে মোক্ষা দেয়, সেরকমভাবেই রাহু 12th হাউসে কিন্তু ফরেন সেটেলমেন্ট দেয়। এরা বিদেশে যেতে পারে, এরা বিদেশে থাকতে পারে, কোনো রকম বাইরে গিয়ে চাকরি করতে পারে, এবং এদেরও কিন্তু অত্যাধিক রিলেশন মানে মাল্টিপল রিলেশনশিপে কিন্তু জড়াতে পারে। কেন কি 12th হাউস, যেটা আমি বলছিলাম, বেড প্লেজারেরও হাউস, সেখানে যখন রাহু আসছে তখন কিন্তু মোর দ্যান ওয়ান রিলেশনশিপে জড়িয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করবে। অন দি আদার হ্যান্ড কেতু কিন্তু তখন 6th চলে এলো, যখন রাহু 12th তখন কিন্তু কেতু 6th থাকছে। 6th হাউস হচ্ছে আমাদের রোগ, ঋণ, রিপু, মানে আমাদের ডিজিজ, কোর্ট কেস, লিটিগেশন এবং এনিমিজ। এখানে কেতু কিন্তু শত্রুর নাশ করবে। মানে যদি কারো শত্রু থাকে তারা কিন্তু ইনটিউশন পাওয়া তাদের মারাত্মক হয়। তার আগে থেকে জেনে যাবে যে এদের কোনো রকম ক্ষতি হতে চলেছে। এদের ইনটিউশন পাওয়ার কেমন হয়, 4টে মানুষের সাথে কথা বলছে, সে কিন্তু বুঝে যাবে যে এই 4টের মধ্যে কে ভালো কে মন্দ। তাদের ইনটিউশন পাওয়ারটা খুব স্ট্রং হয় এবং সেটা কিন্তু তারা নিয়ে আসছে পূর্বজন্মের থেকে, তারা মাস্টারি করে এসছে। আমরা কেতুকে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছি যখন আমরা পেন্ডিং কর্মা চেক করছি? কেতু হচ্ছে এমন একটা প্ল্যানেট যেটা সে অলরেডি আগের জন্মে শিখেছে, ওই সব জিনিসই সে জানে। যদি সেটাকে নিয়ে সে এগোতে চায়, সে কিন্তু সেটাতে খুব ভালো একটা জায়গায় পৌঁছে যাবে। ধরো কেউ খুব স্পিরিচুয়াল ছিল, একটা সাধক ছিল, যেমন মার্স কেতুর কম্বিনেশন যদি 8th হাউসে থাকে, ষষ্ঠীয়াংশা চার্ট মানে D60 চার্টে বা নবাংশে, তাহলে কিন্তু সে পূর্বজন্মে একটা বিশাল বড় তন্ত্র সাধক ছিল। এবার সে এই জন্মে জানে না যে সে কীরকমভাবে সেটাকে ম্যাচিওর করবে, সেটা কীভাবে এগোবে। সেই ক্ষেত্রে যদি আমরা হরোস্কোপ অনুযায়ী দেখে জানতে পারি সে যদি কোনো রকমভাবে স্পিরিচুয়াল পাথে চলে বা অ্যাস্ট্রোলজি শেখে, সে কিন্তু একটা বড় মাপের জায়গায় পৌঁছে যেতে পারে। কেন কি সে অলরেডি সেটা জানে, সেটাকে একটুখানি জাস্ট টাচ করলে সে এগিয়ে যাবে, যেহেতু পূর্বজন্মে হয়ে রয়েছে। একদম একদম। তো কেতু মনে করানো, তাকে ধরিয়ে দেওয়া যে আপনার হরোস্কোপে এরকম একটা কম্বিনেশন হয়ে রয়েছে, আপনি একটু শিখুন, এবং সে উইদিন 6 মান্থস বুঝে যাবে যে এটা মনে হচ্ছে আমি মানে আর আমাকে এফার্ট দিতে হচ্ছে না, এটা অলরেডি তো আমি মনে হচ্ছে জানতাম। একটুখানি শিখলেই সে কিন্তু বিশাল একটা জায়গায় পৌঁছে যাবে। এইভাবে আমরা রাহু কেতুর অ্যাক্সিসটাকে দেখব। আচ্ছা, আমরা মোটামুটি হরোস্কোপ অনুযায়ী রাহু কেতুর অবস্থান বুঝে একটা বিষয় জানতে পারলাম, একদম একটা ওভারঅল। এর থেকেও ডিটেলসে আরও জানা যায়, সেগুলো তো আর একটা শোয়ে কভার করা যাবে না, সম্ভব নয়। এর পরে আমি যেটা জানতে চাইছি সেটা পাস্ট লাইফ নিয়ে পুরোপুরি, যে ধরুন কারো ডিভোর্স হচ্ছে, এই জন্মে কারো ডিভোর্স হয়েছে, তাহলে তার পাস্ট লাইফে কী মানে কী করেছে সে, তার ফলে এই জন্মে এই ডিভোর্সের ব্যাপারটা ঘটলো, বা তার হরোস্কোপে দেখা যাচ্ছে যে ডিভোর্স আছে। দেখো, ডিভোর্সের যে ব্যাপারটা বা কোনো রকম ব্রেকআপ রিলেশনশিপে, দুটোই একই রকম ব্যাপার। একটা রিলেশনশিপ ব্রেক হচ্ছে বা ম্যারেজটা ব্রেক হয়ে গেল, এটাকে যখন আমরা রাহু কেতু অথবা অন্যান্য প্ল্যানেটের সাথে জুড়বো অ্যাস্ট্রোলজিক্যালি, আমরা দেখব যে নবাংশেও কীরকম প্ল্যানেটের প্লেসমেন্ট রয়েছে, এবং D60 আমরা যেটা বললাম ষষ্ঠীয়াংশা চার্টও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পেন্ডিং কর্মাতে যদি আমি যাই, এখানে দেখা যাবে যে তাদের দুজনের হয়তো পাস্ট সাইকেল অফ রিবার্থে রিলেশনশিপ ছিল। সেটা যে কোনো রিলেশনশিপ হতে পারে, সেটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের নাও হতে পারে, সেটা কিন্তু একটা বাচ্চা মায়ের হতে পারে, বা বাবা মায়ের রিলেশনশিপ হতে পারে, বন্ধুর হতে পারে, বা যে কোনো রকম রিলেশনশিপ হতে পারে। তারা একে অপরের সাথে একটা কোনো রকমভাবে হার্ট অথবা কোনো রকমভাবে পাপ বা যে কোনো রকম ক্রিয়া করেছে, সেই জন্যে তারা হয়তো এই সাইকেল অফ রিবার্থে একসাথে হয়েছে, কিন্তু তাদের যে জার্নিটা সেটা সার্টেন টাইমের জন্যে, আর তারা একসাথে থাকবে না। এবং একটা লেসন শেখানোর জন্যে তাদের কোনো রিলেশনশিপে তারা এসছে অথবা ম্যারেজ হয়েছে, কিন্তু সেই লেসনটা শেখানোর পরে তারা কিন্তু ডিট্যাচ হয়ে যাবে। এবং সেটাই আমরা কেতু থেকে দেখব। কেতু যদি 7th হাউসে শুক্রের সাথে থাকে, শুক্র একটা বিবাহের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট, যদি শুক্রের সাথে থাকে, বদ নক্ষত্রে থাকে, কেন কি আমাদের একটা নবতারা চক্র বলে থাকে, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যন্তরী, সাধক, নিধন, মিত্র, অতিমিত্র, 9টি তারা আছে।
যদি কোনোরকমভাবে বদ তাড়াতে বসে থাকে, তখন যদি বিবাহ হয়, সেখানে কিন্তু ডিভোর্স হতে পারে। এবারে পেন্ডিং কার্মার যে রিলেশনটা তুমি যেটা জিজ্ঞেস করছো, সেটা কিন্তু দেখা যাবে তাদের যে হিস্ট্রি, যদি আমরা আরও ডিপে যাই, D60-তে যাই, কোনো রকমভাবে দুজনের কোনো কার্মিক একটা রিলেশনশিপ ছিল, সেই জন্মে তাকে শেখানোর জন্যেই কিন্তু তারা একসাথে হয়েছে। আমরা যাদের সাথেই মিট করি, সেটা হাজব্যান্ড হোক, বন্ধু হোক, মা বাবা হোক, আমাদের কিন্তু একটা কার্মিক রিলেশনশিপ রয়েছে আগের জন্মের। সেটাকে আমরা পূর্ণ করার জন্যেই আমাদের এই সাইকেল অফ রিবার্থে জন্ম হয়েছে। এটা যখনই হবে তখনই কিন্তু ডাইভোর্সের ব্যাপারটা কিন্তু আমরা দেখি, যেটা আমি সাধারণত দেখি আর কি। আমি আরও কটা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ধরুন এই যে এক একজনের বিরল রোগ হয়, কাইন্ড অফ আমি যদি বলি ক্যান্সার, তাদের পূর্বজন্মে কি ঘটেছিল যার ফলে এই জন্মে ক্যান্সার, বা অন্যরকম অনেকের দেখি যে বেসিক বলছি যে ইয়ং বয়স কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে পাটা বাদ চলে গেল বা হাতটা বাদ চলে গেল, এগুলো তো তার লাইফের জন্য একটা ক্ষতি। তো এইগুলো পাস্ট লাইফে কি এমন করেছিল যার জন্য এটা হচ্ছে? হ্যাঁ, যেমন হেলথ নিয়ে কোনো রকম প্রবলেম, সেটা যে কোনো ক্রনিক কোনো প্রবলেম হতে পারে, বেড রিডেন হয়ে যেতে পারে, ক্যান্সার হতে পারে, কোনো একটা অঙ্গ বাদ চলে যাওয়া, বা একটা বাচ্চা, যেটা আমি আগেও বললাম যে জন্মের পরেই একটা নেবুলাইজেশন চলছে। হেলথ রিলেটেড যে কোনো প্রবলেম, এটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। দেখা যাবে যে আগের সাইকেল অফ রিবার্থে সে কিন্তু কাউকে হত্যাও করতে পারে। সেটা একটা পাখিকে হত্যা করতে পারে, অথবা কোনোরকমভাবে কাউকে টর্চার করা। সেই জন্যে তার হেলথের ওপর দিয়ে সেই ট্রমাটা কিন্তু এই সাইকেল অফ রিবার্থ প্রারব্ধ কর্ম যেটাকে আমরা বলি, প্রারব্ধ কর্মে তাকে সেটা ভুগতেই হবে। এবার সেটা কিভাবে আসবে সেটা হরোস্কোপের ওপর ডিপেন্ড করছে, কিন্তু সেটা তাকে ভুগতেই হবে। কেন কি সেটা সঞ্চিত কর্মা, আগের জন্মে সেটা সে অ্যাকিউমুলেট করে রেখেছে। সে হয়তো তার সাথে কোনো রকমভাবে কোনো বাজে ট্রিটমেন্ট করেছে, তাকে কিল করেছে, হার্ট করেছে। যেমন দেখবে বলা হয় যে যারা সাপকে মারে আগের জন্মে বা প্রিভিয়াস সাইকেল অফ রিবার্থে কোনো রকমভাবে কোনো অ্যানিমাল কিল করে, তাদের স্বপ্নে দেখবে একটা ফিয়ার। অনেকে দেখবে সাপের স্বপ্ন দেখে, সাপ তাড়া করছে স্বপ্নে। কেন হয় এটা? তার মানে একটা রিজন তো রয়েছে। বারবার একই স্বপ্ন কেন আসছে? সেই অ্যানিমাল বা সেই জিনিসটাই আমাদের স্বপ্নে কেন আসছে, একটা বার্তা দেয়া। আমরা ড্রিমস বা স্বপ্ন 12th হাউস থেকে দেখি, ইনসোমিনিয়াটাকে আমরা 12th হাউস থেকে দেখি। যখন বারবার কোনো স্বপ্ন আসছে, আমরা 12th হাউসের প্ল্যানেটসগুলোকে ভালো করে স্টাডি করব, যে তার রিপিটেডভাবে এমন কেন স্বপ্ন আসছে, কিছু বলতে চাইছে সে। সেটাকে নিয়ে তারপরে আমরা কিন্তু রিসার্চ করি হরোস্কোপটাকে, এবং সেটাকে কিভাবে মিনিমাইজ করা যেতে পারে, তাকে শান্ত কিভাবে করা যেতে পারে, তার ড্রিমসে আর যাতে এটা না আসে। আমরা দেখবে যে কেউ আছে, আমি যখন বাস্তুতে ঢুকবো আরও ওটাকে ডিটেলভাবে অ্যানালিসিস করব যে পিতৃদোষ বা বাস্তু নিয়ে সেটারও এফেক্ট কিভাবে আমাদের লাইফে পড়ে। বাট পেন্ডিং কর্মার একটা বিশাল বড় বার্তা তুমি কিন্তু নিজের লাইফে ফিল করতে পারবে। সেটা হেলথ হোক, সেটা মিসক্যারেজ হোক, সন্তান ধারণ হোক, এডুকেশন হোক, একটা বাধা, এটার কিন্তু বিশাল একটা রিজন রয়েছে যেটা আমরা ক্যারি করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে অনেকে আমরা দেখি যে বাবা মার থেকে আলাদা থাকে, বা বাবা মাকে তাড়িয়ে দেয় বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাদের ক্ষেত্রে কী হয়? হ্যাঁ, দেখো, বাবা মার থেকে ডিট্যাচমেন্ট যারা করে, বা এটা তো অ্যাকচুয়ালি করা উচিত নয় সব থেকে প্রথমে। কেন কি যারা জন্ম দিচ্ছে, জন্মদাতা বাবা মা, এবং তারা তো ভগবান। আমাদের সনাতন ধর্মে গীতাতেও এটা বলা হয়েছে, এবং আমরা যেটা জানি এটা সব থেকে প্রথমে করা উচিত নয়। কিন্তু কোনোভাবে যারা করছে তারা কিন্তু একটা ভুল। এবং আমি দেখেছি এরকম যাদের হরোস্কোপ, বা যারা আলাদা থাকছে, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, অথবা যারা আলাদা হয়ে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, কর্মের জন্যে থাকা ব্যাপারটা আলাদা, কিন্তু যারা একদমই কোনো রকমভাবে টেক কেয়ার করছে না, স্পেশালি কোনোভাবে টেক কেয়ার করছে না, তাদের দায়িত্ব নিতে চাইছে না, এইটা কিন্তু আমরা হরোস্কোপ থেকে দেখে বলতে পারি যে তারা দায়িত্বটা নেবে কি নেবে না। রাহু কেতুর আবার অ্যাক্সিস, সেটা খুব ইম্পর্ট্যান্ট। কেতু যখনই 4th হাউসে থাকছে অথবা 9th হাউসে থাকছে, মা এবং বাবা 4th এবং 9thটাকে ডিনোট করে। তাদের কোনো রকমভাবে আগের জন্মের থেকে তারা কিন্তু একটা কর্মা ক্যারি করছে, যেখানে
আমরা দেখেই বুঝে যাব যে তারা সেই দায়িত্বটা নেবে কি নেবে না। এবং আমি এরকম যারা করছে বা এখন বহু মানুষ যারা দায়িত্ব নিতে চাইছে না, যারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে আমি বলবো যে তারা যেন এই জিনিসটা না করে। কেন কি, ওই যে রাহু অ্যাক্টিভেট যখনই হবে তাদেরকে বলবে দায়িত্ব নেব না, পাঠিয়ে দেই। ওই অবসেশন ক্রিয়েট করবে, কেন আর দায়িত্ব নেব, আমরা আমাদের কেরিয়ারে আগে যেতে চাই। যেটা আমি বলছিলাম যে 10th and 4th এই যে অ্যাক্সিসটা, রাহু বলবে তুই কর্ম কর, তুই আরও এগিয়ে যা, তুই নিজের জব লাইফে বেশি ওয়ার্কোহলিক হয়ে যা। 4th হাউসে কেতু রয়েছে, মাকে দেখার কি দরকার, মাকে ছেড়ে বিদেশে চলে যাব। যখনই এটা আমি করলাম, আমি কিন্তু কেতুর মাহাত্ম্যটা বুঝলাম না। কেতু আমাকে বলছে তোর কিন্তু পেন্ডিং কর্মা রয়েছে এই জন্মে, তুই সেটাকে যদি না ফুলফিল করিস, তোর কিন্তু সেই রাহুর যে প্রাপ্তিটা, আনফুলফিল ডিজায়ার, সেটা কিন্তু তুই পাবি না। আচ্ছা, এবার আমি জাস্ট জানতে চাইছি যে এই যারা এই ধরুন এই জন্মে এরকম করছে বা আমার সাথে আলাদা থাকছে করছে, তাদের পরের জন্মে কি হতে পারে? অবশ্যই তারা ফল অবশ্যই পাবে, তাদের এটা আবার অ্যাকিউমুলেটেড কর্মার মধ্যে চলে আসবে এবং তাদের সাথেও সেটাই হবে। ধরো আমরা বলি না সেম হবে, এবার সেটা আলাদাও হতে পারে, কিন্তু একটা এফেক্ট অবশ্যই পড়বে এবং তারা লিবারেশন পাবে না। আমরা যখনই বলি, এই যে আমি যে শ্লোকটা তোমাকে বলেছিলাম, ওয়ান শুড ফ্রি ওয়ান সেলফ ফ্রম কার্মিক বন্ডেজ, আমরা তো একটা কর্মবন্ধনে রয়েছি, আমাদেরকে সেখান থেকে ফ্রি হতে হবে, লিবারেট হতে হবে। তার মানে আমি যদি আমার বাবা মার সাথে খারাপ বিহেভ করি, আমারও তো সন্তান হবে, সে আমার সাথে কেমন বিহেভ করবে, সে তো দেখছে যে আমি আমার বাবা মার সাথে কেমন বিহেভ করছি, তাহলে সেও কিন্তু পে ব্যাক করবে, আমাকে রিটার্ন ব্যাক করবে সেই সেম জিনিসটা। এবার সেটা হয়তো সে আমাকে দুচ্ছাই করলো না, কিন্তু আমার সঙ্গে থেকে সে কিন্তু হতে পারে আমাকে কষ্ট দিচ্ছে, সেটা অন্য কোনো কষ্টও হতে পারে, বাট আমি কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পাবোই পাবো যদি আমি এরকম করি। এটাই আমাদের গীতা শেখায়। আপনি যদি কিছু বলেন, মানে আমি তো বেসিক কোয়েশ্চেন করলাম, বাট আপনি যদি কিছু বলেন যে এর কেউ এই ফলটা ভোগ করছে এই জন্মে, তার মানে তার আগের জন্মে এই কারণটা ছিল, সেরকম যদি কিছু বলেন যে আচ্ছা আপনার এক্সপিরিয়েন্স থেকে আর কি। ধরো আমি এরকম প্রচুর মানুষকে দেখেছি যে যারা ধরো কনসিভ রিলেটেড প্রবলেমকে নিয়ে আমি বলবো, একটা ক্লায়েন্ট এসছিলেন আমার কাছে, তারা নিজের হরোস্কোপটাকে ডিটেলিং করাননি ভালো করে, এবার তারা আইভিএফে চলে গেছে, যথারীতি আইভিএফে বেবি হয়েছে, ন্যাচারালি তারা কনসিভ করতে পারছিলেন না, তারপরে আইভিএফের পরে দেখা গেল তারা কিন্তু ন্যাচারালি আবার কনসিভ করলো। আচ্ছা, তো এই যে ডিটেলিংটা হলো না, তার মানে কিন্তু তাদের হরোস্কোপে ন্যাচারালি কনসিভের পাওয়ারটা কিন্তু ছিল, কিন্তু তারা নিজে যেহেতু বুঝতে পারেনি। অনেক সময় কি হয়, স্যাটার্ন প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। শনিদেব কিন্তু ডিলের কারক, দেরি করায়, প্রত্যেকটা জিনিসকে ডিলে করাবে, টাস্ক মাস্টার। তাদের পঞ্চম ঘরটা অ্যাফ্লিক্টেড হয়েছিল এবং সেই জন্যে সন্তান ধারণের ব্যাপারটা আসছিল না। মেবি পূর্বজন্মে তারা কোনো রকমভাবে বাচ্চার, যেটা আমি বলছিলাম একটা পেন্ডিং কর্মা ছিল, সেটা তারা এক্সপিরিয়েন্স করছিলেন, ডিলে হচ্ছিল বলে তারা আইভিএফে চলে যান আর দেরি না করে। যথারীতি আইভিএফের থ্রু দিয়েও বাচ্চা হয় এবং তারপরে তাদের একটা ন্যাচারালিও বাচ্চা হয়। এবারে তারা দুটো বাচ্চা, যেহেতু দুজনে একটা দুটো মাধ্যমে হয়েছে, তাদের মধ্যে কিন্তু দুটো বাচ্চার মধ্যে একটা কমপ্লিকেশন তৈরি হয়ে গেছে। কেন বলছি, যিনি মহিলা ছিলেন তার যে ডিম্বাশয় ছিল সেটা তার নিজের ছিল না, সেটা অন্য কারুর থেকে নেওয়া হয়েছিল। যে শুক্রাণুটা ছিল সেটা কিন্তু তার বাবারই ছিল, নিজস্ব ছিল, কিন্তু যেহেতু তার ডিম্বাশয়ের একটা প্রবলেম ছিল, বললাম পঞ্চম ঘরের অ্যাফ্লিকশনের জন্য সন্তান ধারণ যেটা আমরা পেটে করি সেটা আমরা পঞ্চম ঘর থেকে দেখি, অ্যাফ্লিক্টেড ছিল। এবারে তাদের মধ্যে একটা মানে দুটো বাচ্চার মধ্যে অন্যের বাচ্চা, এই যে ব্যাপারটা তাদের একটা মিথ হয়ে গেছে, যে একটা আননোয়িংলি তারা দুটো বাচ্চার মধ্যে একটা ডিস্টিংগুইশন শুরু করে দিয়েছে। এই ব্যাপারটা মানে ওই পেন্ডিং কর্মাটা কিন্তু অন্যভাবে এলো, মানে দুটো বাচ্চার দায়িত্ব এলো, একটা নিজের, একটা আইভিএফের থ্রু দিয়ে। এবার সেই মানুষটা খুঁজছেন যে কার ডিম্বাশয় তার মধ্যে আছে, সে পাগলের মতন সেই অ্যান্সারটা জানতে চাইছেন। মানে এই রকম একটা বাচ্চাদের জন্যে, মানে যেটা আর কি পেন্ডিং কর্মা হয় আগের জন্মের থেকে, যেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করি, এরকম একটা কমপ্লিকেশন কিন্তু আমাদের লাইফে চলে আসতে পারে।
তো এটা একটা আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, এটা একটা কেস স্টাডি। আমার একজন ক্লায়েন্ট ছিলেন, আমি নামটা ডিসক্লোজ করব না, কিন্তু এরকমও কিন্তু হয়, মানে কিছুই না, জীবন খুব ভালো চলছিল, বাচ্চাও হলো, বাচ্চা জন্ম হলো, কিন্তু এমন একটা কমপ্লিকেশন হয়ে গেল এই জিনিসটা, এবার উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না সেটাকে। আচ্ছা, আর একটা জিনিস বলছি, যারা ধরুন এই যে মানে স্ট্রাগল করছে, বারবার ফেলিয়ার হচ্ছে, মানে সফল নয়, তাদের ক্ষেত্রে কি হয়, মানে পূর্বজন্মে কি এমন করে থাকলে এই বিষয়গুলো হয়? দেখো, যে সহজেই কষ্ট তো সবাইকেই করতে হ্যাঁ, হবে, সেটা তো ন্যাচারাল। মানে আমি বলছি যে অনেকে ধরুন মানে এরকমও হয়, আমি দেখেছি যে কোনোভাবেই সফল হতে পারছে না, আলটিমেটলি সে নিজে হেরে, কেউ হয়তো সুইসাইড করে নেয়, নয় সেটা অ্যাকসেপ্ট করে আর ঠিক আছে যা দিনমজুরে কাজ করছি সেটাই করছি, আমি কথার কথা বলছি, এই জিনিসটা করে। হ্যাঁ, তো এইটা পাস্ট লাইফের সাথে কি এই বিষয়গুলোরও কানেকশন আছে? দেখো, কিছু কিছু সিরিয়াস কেস যেগুলো আমাদের লাইফে হবে, সব রিলেশন কিন্তু পাস্ট সাইকেল থেকে হয় না। না, কেন কি আমাদেরকে কর্ম করতে হবে, কষ্ট করতে হবে, এটা কিন্তু প্রিডেস্টাইন্ড, এটা সবাই করছে কম বেশি। কিন্তু ক্রিটিক্যাল যে প্রবলেমসগুলো, যেগুলোর এক্সাম্পল আমি দিলাম, সেইগুলোর কানেকশন কিন্তু পাস্ট লাইফের সাথে থাকে। একটা বড় মাপের মানুষ হয়ে গেল, সেখানে কিন্তু পাস্ট লাইফের একটা বিশাল বড় পাস্ট লাইফের কিন্তু একটা হেল্প রয়েছে। বিশাল বড় নেতা হবে কি না, একটা তন্ত্র সাধক বিশাল বড় হবে কি না, একদম এই কম্বিনেশনগুলো কিন্তু সে নিয়ে এসছে। একটা অ্যাভারেজ জীবন বাঁচবে নাকি সে বিশাল মাপের একটা বড় মানুষ হয়ে যাবে? কষ্ট দুজনেই করছে, যেটা তুমি বলছিলে, সবাই কষ্ট করছে, কিন্তু সেই কষ্টের মাধ্যমে সে একটা অন্য লেভেলে পৌঁছে যাচ্ছে, আর একজন সেখানেই থেকে যাচ্ছে। এখানে কিন্তু হরোস্কোপের বিশাল বড় একটা ভূমিকা। পেন্ডিং কার্মা কিছুটা রেসপন্সিবল থাকে, কিন্তু তোমার হরোস্কোপে প্ল্যানেটসগুলো কিভাবে প্লেসড রয়েছে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।